গত 2 মাস আগে যেটা শুরু হয়েছে আমেরিকা এবং ইসরায়েল কর্তৃক ইরান আক্রমণের পরে আপনারা দেখেছেন যে বৈশ্বিক নৌপথের একটা অংশ তো কার্যত বন্ধ এবং জ্বালানি তেলের মূল্য, পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। তো আমাদের শিল্প কলকারখানা আগে থেকেই যতটুকু গ্যাস পাচ্ছিল ততটুকু সক্ষমতা আমরা ধরে রেখেছি। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা যদি পুরো দেশটির পুরো প্রয়োজন মেটাতে চাই তাহলে 4000 থেকে 4300 MMCFD গ্যাসের প্রয়োজন। যে পরিমাণ গ্যাস আমরা বাংলাদেশ থেকে এখন পাই আমাদের ভূখণ্ড থেকে, সেটার পরিমাণ হচ্ছে মোটে 1700 MMCFD। আর 900 MMCFD আমরা LNG ফর্মে আনি বাইরে থেকে। LNG তো লিকুইড, সেটা যখন আপনি পাইপলাইনে দিবেন তার আগে এটাকে গ্যাসিফাই করতে হবে, মানে তরল থেকে আবার গ্যাস ফর্মে নিয়ে আসতে হয়। সেটার জন্য যে জাহাজে এটা সম্পাদিত হয় এরকম FSRO আমাদের কাছে আছে 2টা, এবং সেই 2টার সম্মিলিত ক্ষমতা হচ্ছে 935 MMCFD। সরকার যদি এখন চায়ও যে আমি LNG আমদানির পরিমাণ বাড়িয়ে দিব, দ্বিগুণ করব, আমাদের সেই আর্থিক সক্ষমতা আছে, কিন্তু প্রযুক্তিগত সমাধানটা এই মুহূর্তে আমাদের কাছে নাই। কারণ রিগ্যাসিফিকেশন ইউনিট যেটা FSRO, সেটাই 2টাই। সেজন্য আগামী দিনে জ্বালানি মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। আমি আমার কথাটা বলছি, এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না, কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করেছেন উত্তর তার মাঝপথে থামিয়ে দেওয়া যায় না। জ্বালানি মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে, সরকার উদ্যোগ নিচ্ছে আগামী দিনে ল্যান্ড বেসড FSRO করার জন্য, যাতে এই রিগ্যাসিফিকেশনের সক্ষমতা আমাদের বাড়ে। আর ভবিষ্যতে বাংলাদেশ তার জ্বালানি নিরাপত্তার জন্য LNG স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করবে, তাহলে হঠাৎ করে বৈশ্বিক মূল্যের উল্লম্ফনও আমাদের সেইভাবে অভিঘাত দেবে না। এই জন্য ওই সক্ষমতা অর্জন পর্যন্ত ইচ্ছা করলেও আমরা নাটকীয়ভাবে এটা বৃদ্ধি করতে পারবো না। কিন্তু আমি জানি জ্বালানি মন্ত্রণালয় যেভাবে তার গ্যাস সরবরাহের ম্যানেজমেন্ট করে, সেখানে ব্যক্তি খাতের শিল্প কলকারখানাগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তি খাতের শিল্প কারখানা। তো সেই জন্য জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদু ভাব, সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ। আর আগামী দিনে যারা নতুন বিনিয়োগ করবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের তো আমাদের সবারই সময় উপযোগী স্ট্র্যাটেজি দিতে হবে, কলাকৌশল নিতে হবে। সেই জন্য আমরা ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে মন দিব। সেরকম বিনিয়োগের পর্যাপ্ত সুযোগ আছে, সেগুলি আকৃষ্ট করার চেষ্টা করি। আমি আপনাদেরকে একদম পিন পয়েন্ট একটা ক্যালকুলেশন করে দেখাই। ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে 15%। 100 টাকায় ডিজেল 15 টাকায় গিয়েছে। ইনারা রপ্তানি করেন, প্রত্যেক দিন তাদের ট্রাক চট্টগ্রাম যায়, বন্দরে যায়, সমুদ্র বন্দরে। আপনি যদি এখান থেকে চট্টগ্রামে যে ট্রাকটা যাবে, আমি যদি ধরে নেই দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, 200 কিলোমিটার পণ্য পরিবহনের জন্য একটা ট্রাকের ডিজেল লাগে কম বেশি 30 লিটার। 30 লিটার ডিজেলের সামগ্রিক সমুদয় বাড়তি মূল্য কত? 450 টাকা। তো 450 টাকায় ওনার যে পরিমাণ পণ্য যাবে, সেই পণ্য যদি আপনি রপ্তানি পণ্য, যেহেতু গার্মেন্টসের ওজন কম, সেই কারণে ওনার যায় 4 টন। কিন্তু আপনি যদি চট্টগ্রাম থেকে আসে যে সমস্ত পণ্য নিয়ে একটা ট্রাক, কাঁচামাল বা ধরেন চাল ডাল ইত্যাদি নিয়ে, তাহলে একটা ট্রাক ন্যূনতম 10,000 কেজি পরিবহন করে, 10 টন। 10 টনের উপর যদি আপনি 450 টাকা লোড দেন, তাহলে পার কেজি কত পড়ে? এই পরিমাণই মূল্য বৃদ্ধি হওয়ার, যদি আমি মূল্য বৃদ্ধির কারণ চিন্তা করি, জাস্টিফিকেশন চিন্তা করি, তাহলে মূল্য বৃদ্ধি হওয়ার কথা এই পরিমাণে। একই কথা বাস ভাড়ার বেলায় প্রযোজ্য। বাসে যতটুকু ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে যে এফেক্টটা পড়বে, সেটি পড়বে 50 জন বা 60 জন প্যাসেঞ্জারের উপরে। তো যাত্রী প্রতি টিকিটের মূল্যের কোনো নাটকীয় পরিবর্তনের কোনো সুযোগ নাই। পণ্য মূল্যের উপরও এটার বিরাট কোনো অভিজ্ঞতা আসার সুযোগ নাই। ইনফ্লেশনের, মূল্যস্ফীতির প্রাথমিকভাবে যে কোনো ক্ষেত্রে মূল্যবৃদ্ধির পরে
ইনফ্লেশনের একটা স্পেকুলেটিভ স্পাইক আসে, যে জল্পনা কল্পনা থেকে একটা মূল্যবৃদ্ধি। এই স্পেকুলেশনের ফাঁদে যেন আমরা কেউ না পড়ি, এদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আমি গণমাধ্যমের ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ জানাবো।